আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, হাইকোর্টে অবৈধ ঘোষণা, সংবিধানের মূল কাঠামো সংশোধনে ফিরছে গণভোট। শেখ হাসিনার গ্রেফতারি পরোয়ানা বিষয়ে জানাতে 2 সপ্তাহ সময়, ওবায়দুল কাদেরের দেশ ছাড়া নিয়ে জানতে চান ট্রাইব্যুনাল। 2026 জুনের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা স্পষ্ট, বলেছে প্রেস উইং। বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের সিদ্ধান্ত। আগামী নির্বাচন অতীতের সব নির্বাচনের চেয়ে কঠিন হবে বললেন তারেক রহমান। জনগণের আস্থা অর্জন করতে নেতাকর্মীদের নির্দেশ। বিডিআর হত্যাকাণ্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি 5 কার্যদিবসের মধ্যে ন্যায় বিচার নিশ্চিতের দাবিতে ভুক্তভোগী ও স্বজনদের বিক্ষোভ। এবং দ্বিতীয় টি-20তে বুধবার ভোরে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ, টিম টাইগার্সের সিরিজ জয়ের হাতছানি। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সংবিধানের 15 সংশোধনীতে নির্দলীয় এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়াকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুনরুজ্জীবিত হওয়ার পথে সুগম হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। রায়ে সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলে রাষ্ট্রদ্রোহিতা এ সংক্রান্ত সংশোধনীও বাতিল করে দেওয়া হয়েছে। সংবিধানের মূল কাঠামো সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান পুনরুজ্জীবিত করেছে আদালত। তবে হাইকোর্ট বলেছে যেসব সংশোধনীর বিষয়ে তারা কিছু বলেননি তা দেখবে পরবর্তী জাতীয় সংসদ। রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী মাজহারুল হক মান্না। 2011 সালের 30শে জুন জাতীয় সংসদে 15 সংশোধনী পাশ করে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার। এই সংশোধনীর মধ্য দিয়ে বাতিল করা হয় নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আয়োজন করা হয় দলীয় সরকারের অধীনে। সেসব নির্বাচন নিয়ে দেশে বিদেশে সমালোচনা হয়। তবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে আন্দোলন করে বিএনপি সহ সরকার বিরোধী দলগুলো। 5ই আগস্টের পর সংবিধানের 15 সংশোধনীর বৈধতা প্রশ্নে 2টি রিট করা হয়। শুনানি শেষে রায় ঘোষণা করেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ। কেয়ারটেকার গভর্নমেন্টের বাতিল যেটা, এই বাতিল করাটা অবৈধ হয়েছে। ওখানে উদ্দেশ্য পরিণত হয়েছে এবং ওনারা রেফারেন্স হিসেবে বলেছেন গত 3টি নির্বাচন কিভাবে হয়েছে, কিভাবে গণতন্ত্র নির্বাসিত হয়েছে, কিভাবে আইনের শাসন ভুলুণ্ঠিত হয়েছে, কিভাবে বিচার বিভাগ এফেক্টেড হয়েছে, কিভাবে সংবিধানের বেসিক স্ট্রাকচার আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই কথাগুলো ওনারা বলেছেন। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছাড়াও আরো কিছু সংশোধন নিয়ে সিদ্ধান্ত জানান আদালত। গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। যে কনস্টিটিউশনে একটি বিধান যোগ করা হয়েছিল যেটা সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা নামে, সেই অংশগুলোকেও বাদ করে দিয়েছেন। রায়ে কিছু পর্যবেক্ষণ দেন হাইকোর্ট। তার মধ্যে বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন এটা চেঞ্জ করা যাবে না, কিন্তু বেসিক স্ট্রাকচারটা তৈরি হয় পিপলসের উইলের উপরে, সেটাও আদালত বলেছে। 15 সংশোধনীর মাধ্যমে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যেখানে সংবিধানের যে ফেব্রিক, এই ফেব্রিককে নষ্ট করে দেওয়া হয়েছে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর 15 সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে 2টি রিট করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন। পরে জারি করা রুলের শুনানিতে রিটকারীর পক্ষ, বিএনপি ও জামায়াত ইসলামী এবং রাষ্ট্রপক্ষ অংশ নেয়। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩ মাস দেশে ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। তিনি কিভাবে দেশ ছাড়লেন তা জানতে চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চেয়েছেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানাতে আইনশৃঙ্খলা বাহিনীকে ২ সপ্তাহের সময় দিয়েছে ট্রাইব্যুনাল। প্রিয় দর্শক, দেখুন পরাগ আজিমের রিপোর্টটি। ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তাদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, দীপুমণি, আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিকি ইলাহি চৌধুরী। শুনানিতে তদন্তের সময়সীমা আরও ২ মাস বাড়ানোর আবেদন করে প্রসিকিউশন। মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিষয়ে কী করা হয়েছে তা জানতে আদালতের আদেশ প্রার্থনা করে প্রসিকিউশন। এটা 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি, আদালত 2 মাস সময় দিয়েছেন। আগামী 18ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে এবং আমরা চেষ্টা করব এর মধ্যে যাতে একটা অগ্রগতি প্রতিবেদন অথবা সম্ভব হলে তদন্ত প্রতিবেদন যাতে আমাদের তদন্ত সংস্থা দিতে পারে। ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। গুমের বিষয়েও মানবতাবিরোধী অপরাধের মামলায় সংযুক্ত হবে বলে জানায় প্রসিকিউশন। গুম সংক্রান্ত যে অপরাধ, মানবতাবিরোধী অপরাধ, তার সাথে আমাদের এই ট্রাইব্যুনালের মামলার যারা জড়িত আসামি আছে তাদের সম্পৃক্ততাগুলো অকাট্য রূপে প্রমাণ করার জন্য আমরা আরও নিজস্ব ব্যবস্থা গ্রহণ করব। প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে যে তাদেরকে রাখা হয়েছে তার ইচ্ছা এবং অনিচ্ছায় কাউকে আটক রাখা বা ছাড়া হতো, সেগুলো গুম কমিশনের তদন্তে আমরা পেয়েছি। শুনানির পর আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে ২০২৬ সালের ৩০শে জুনের মধ্যে নির্বাচন হবে। তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিবর্তে বিশ্ববিদ্যালয় কমিশন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চকর মালিথা রিপোর্ট। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলনের শুরুতেই জানানো হয়, D8 সম্মেলনে যোগ দিতে বুধবার মিশর যাচ্ছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সম্মেলনের এবারের যে থিম সেটা হচ্ছে ইনভেস্টিং ইন ইউথ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলেন শিক্ষা কমিশন গঠন প্রসঙ্গে। 9 এবং 10 এর টেক্সট বুক যেগুলো অনেক বড় আছে সেটাকে আসলে রেশনাল করে মোর আপ টু ডেট করে কিভাবে সবার জন্য যুগোপযোগী করা যায় সেটার একটা কাজ হবে। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের গ্রান্টস শব্দটা বাদ দিয়ে ইউনিভার্সিটি কমিশন হবে। এটা টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের ক্ষেত্রে আমরা আপগ্রেড করতে চাচ্ছি। এডুকেশন রিফর্ম কমিশন এখনই না করে আমরা কোনটা কোন জায়গায় কত দ্রুত ইন্টারভেন করে আমরা কোয়ালিটেটিভ চেঞ্জ আনতে পারি সেই জায়গাটায় আমরা ফোকাস করছি। জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রেস সচিব। স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে, ঠিক না? যদি মানে কম রিফর্ম হয় সেক্ষেত্রে মানে আপনি দেখেছেন যে ডিসেম্বরের মধ্যে হতে পারে, টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোডম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। সাংবাদিকরা জানতে চান, আগে নির্বাচন নাকি আগে জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের বিচার? যাদের হাতে রক্ত আছে তাদের বিচার হবে, এখানে কোনো মাপ নাই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার প্রতিনিয়ত বাজার মনিটর করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এটা নিয়ে ভালো কাজ হচ্ছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শতভাগ নিশ্চয়তা দিয়ে বলেছেন, আগামী নির্বাচন অতীতের সব নির্বাচনের চেয়ে কঠিন হবে। আর সে কারণেই জনগণের আস্থা অর্জনে সব ধরনের চেষ্টা করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে, এ নিয়ে সবাইকে সজাগ থাকারও কথা বলেছেন তিনি। দেখুন রাহুল রায় রিপোর্টটি। রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফাকে মানুষের কাছে তুলে ধরতে ধারাবাহিকভাবে বিভাগীয় কর্মশালা করছে বিএনপি।
মঙ্গলবার ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এই 3 জেলার কর্মশালায় নেতাকর্মীদের সঙ্গে ছিলেন সিনিয়র নেতারাও। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের প্রশ্নের উত্তর দেওয়ার পর বক্তব্য রাখেন তিনি। আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি মনে মনে ভেবে থাকেন আরে এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে, নো 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 এন্ড নো। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক 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 কঠিন হবে, অনেক কঠিন হবে। কাজে নিজেদেরকে সেইভাবে সহকর্মীবৃন্দ প্রস্তুত করুন, নিজেদেরকে সেভাবে প্রস্তুত করুন যে আগামীর যে কঠিন নির্বাচন সেটি জনগণের সমর্থন নেই, সেই নির্বাচনের পুল ছাড়া যাতে আমরা পার হতে পারি। কোনো ধরনের অনৈতিক কাজকে প্রশ্রয় না দিয়ে যে কোনো ষড়যন্ত্রের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 81 সালের আগে থেকে দেখেছি কিভাবে জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে, দেশের ভিতরে এবং দেশের বাইরে আন্তর্জাতিকভাবে। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায়নি। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে, কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। কাজে আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। 31 দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা বলে তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন জনগণের পাশে থাকতে। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে 5 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি, সরকারি কর্মকর্তা, সশস্ত্র বাহিনী এবং পুলিশের সদস্যরা থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে বিশেষ ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, আইন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে। ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী 5 কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। পুনঃ তদন্তের আদেশটা দিতে পারে হলো আদালত, আর আমরা হলো ফ্রেশ ইনকোয়ারি কমিটি আমরা গঠন করতেছি। না, আইন মন্ত্রণালয়ের সাথে কোনো বিভ্রান্ত নাই। আমরা এর যে বসার সময় আমরা আইন উপদেষ্টার সাথে বসে এবং তাদের আবার মতামত দরকার হলে আবার নিই। জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছিলেন। বিডিআর হত্যাকাণ্ডের বিচারে কমিশন গঠনের জন্য 5 দিনে আলটিমেটাম দিয়েছেন এ ঘটনায় শহীদ, চাকরিচ্যুত এবং কারাবন্দীদের পরিবারের সদস্য এবং সেনা কর্মকর্তারা। রাজধানীতে এক সমাবেশ থেকে আটক বিডিআর জওয়ানদের মুক্তিরও দাবি জানান তারা। দেখুন এনামুল কবির রূপমের রিপোর্টটি। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের স্বজন, চাকুরিচ্যুত ও কারাবন্দী পরিবার সদস্য ও স্বজনরা। দাবি ওঠে হত্যাকাণ্ডে বিচারের জন্য কমিশন গঠনের। আমরা চাই স্বচ্ছতা, বৈষম্য বিরোধী একটা তদন্ত কমিশন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। এমন কাউকে নিয়োগ করতে হবে বা যাদের সাথে এই স্বৈরাচার সরকারের কোনো সম্পৃক্ততা নাই। এখানে মানবাধিকার কর্মী থাকতে হবে, হাইকোর্টের বিচারক থাকতে হবে, শুধু সামরিক বাহিনীর সদস্য দিয়ে হবে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কমিটি হবে না, এটা জাতীয় কমিটির কমিশন হতে হবে। কারাগারে আটকদের মুক্তিও চান তারা। পিলখানা হত্যাকাণ্ড কিন্তু শুধু ভিকটিম পরিবারের আন্দোলন না, এটা সারা বাংলাদেশের আন্দোলন। যারা পরিকল্পনায় জড়িত ছিল, খুনি হাসিনা তো অবশ্যই ছিল, রয়েল লোক ছিল, পলিটিক্যাল লিডাররা ছিল, এদের সকলকে আইনের আওতায় আনতে হবে। আমার হাজবেন্ড, তার লাশ আজ পর্যন্ত পাওয়া যায়নি। এটার জন্য আমি গত 4 মাসে অনেক চেষ্টা করেছি, যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি, আমাকে কোনো রকমের অ্যাপয়েন্টমেন্ট কোনো কিছুই দেওয়া হয়নি। কমিশন গঠন করে দ্রুত তাদের কাজ শেষ করারও দাবি জানান সাবেক সেনা কর্মকর্তা ও স্বজনরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় এবং টিউলিপ সিদ্দিক সহ পুরো পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প থেকে ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর আলম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করেছে দুদক। রোকসানা আমিনের রিপোর্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ন প্রকল্প, বেবজা সহ ৯ প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির অনুসন্ধান শুরু করল দুদক। তাঁর ও তার পরিবারের বিরুদ্ধে মোট লোপাটকৃত অর্থের পরিমাণ ৮০,০০০ কোটি টাকা। বিশাল এই অঙ্কের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে প্রায় ৫৯,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগ আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকি ও অন্যান্যের বিরুদ্ধে। দুদকের প্রধান কার্যালয়ে এ নিয়ে গণমাধ্যমে ব্রিফ করেন দুদকের প্রতিরোধ সেলের মহাপরিচালক। জনাব শেখ হাসিনা সমতর অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৮টি বিভিন্ন প্রকল্পের আড়ালে ২১,০০০ কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগে বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় ৫৯,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগও জনাব শেখ হাসিনা, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকি ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরই মধ্যে শেখ হাসিনার বহুল আলোচিত ৪০০ কোটি টাকার পিয়ন ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের ৮ ব্যাংকের ৩০ অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। তিনি ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তার কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত ১২৫১ কোটি ২৫,৩৬,৭৭৮ টাকা লেনদেনের অস্বাভাবিক লেনদেনের তথ্যাদি পাওয়া গেছে। হাসিনা সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের বিজয় দিবস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ। মন্ত্রণালয়ে এক তাৎক্ষণিক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নরেন্দ্র মোদী তার বক্তব্য দিয়েছেন, বাংলাদেশ এই বিষয়ে প্রতিক্রিয়া জানাবে। তিনি জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। থাইল্যান্ডে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে মিয়ানমার, সীমান্ত ও রোহিঙ্গা নিয়ে কথা হবে বলে জানান তিনি। কালকে আমি থাইল্যান্ড যাচ্ছি, থাই পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে। মিয়ানমার নিয়ে একটি ইনফর্মাল আলোচনা হবে। 3টি বিষয় আছে, বর্ডার ক্রাইম, তারপর মিয়ানমারের ভবিষ্যৎ, এগুলো নিয়ে একটু কথাবার্তা হবে। প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক মানে কোনো প্রতিবাদ আমরা পাইনি। উনি তার মতো করে একটা জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাই নেম আমাকে অভিনন্দন জানিয়েছেন এই বিজয় দিবস উপলক্ষে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন কথা বলছিলেন। এবারে আই স্পোর্টস। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। 1971 সালে যুদ্ধদিনের নানা গৌরব গাথা এবং যুদ্ধ পরবর্তী বাংলাদেশ নিয়ে আত্মকথন সাজিয়েছেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর নাসির উদ্দিন। সন্ধ্যায় মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশ শিরোনামে বইটির মোড়ক উন্মোচন করা হয় রাজধানীর রাওয়া ক্লাবে। ইতিহাসবিদ ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরী, চিত্রশিল্পী হাশেম খান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন। বইটির লেখক নাসির উদ্দিন বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় কাল সহ স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তী বিভিন্ন ঘটনা নিয়ে বইটি সাজানো হয়েছে। বাংলাদেশের রাজনীতিকে নতুন করে আবিষ্কার করা অনেক উপাদান এই বইয়ে মিলবে বলে জানান তিনি। যে বইটির আজকে মোড়ক উন্মোচন হলো, এই বইটি লিখতে আমার 6টি বছর কেটেছে এবং এই বইটি প্রকাশের জন্য বা প্রকাশনার জন্য আমি অনেকের কাছে গিয়েছি, কিন্তু অনেকেই সাহস করেনি আমার এই বইটি প্রকাশ করার জন্য। তারা রিফিউজ করেছে। ওসমান গনি ভাই আমার অনেক আপন মানুষ, তার কাছে গিয়েছি বইটি নিয়ে। একটি শর্ত তাকে দিয়েছি,
কোনো মডারেশন হবে না, স্বৈরাচার নেই, কারো চাপ আপনাকে নিতে হবে না। যদি বইটি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো মডারেশন ছাড়া আপনি ছাপাতে চান, তাহলেই আপনি বইটি নেন, আপনি প্রকাশ করেন। অবসরপ্রাপ্ত মেজর মীর মুক্তিযোদ্ধা কথা বলছিলেন। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। বিরতির পর ফিরে এলাম, আমি সাদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ নোমান বলেছেন, জুলাই বিপ্লবের দেশ ছেড়ে পালিয়ে ভারতে নির্বাসিত স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেলুয়া হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে বিএনপি র্যালি পূর্ব সমাবেশে তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দলের দেশের সার্বভৌমত্ব বিরোধী যে কোনো চক্রান্ত জনগণ এবং বিএনপি রাজনৈতিকভাবে প্রতিহত করবে। হালিশহর থানা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিতে সমাবেশে আরও বক্তৃতা করেন চট্টগ্রাম সিটির মেয়র ডক্টর শাহাদাত হোসেন এবং স্থানীয় নেতারা। বাহাদুর ছাত্র সমাজ আন্দোলন সংগ্রাম করে আমাদেরকে নতুন পথ দেখিয়েছে। আমাদেরকে স্পষ্টভাবে তারা বলেছে যে তোমরা লড়াই করবে, সফল হবে, কিন্তু ব্যক্তিগত সুবিধার জন্য নয়। আব্দুল্লাহ নোমান বিএনপি নেতা কথা বলছিলেন। প্রবাসী বাংলাদেশিরা কাতার এবং বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের বড় অংশ বলে মনে করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ঢাকায় কাতারের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উপদেষ্টা কাতারকে বাংলাদেশে উন্নয়ন সহযোগী উল্লেখ করে বন্ধুত্বের সম্পর্ক অব্যাহত রাখার আহ্বান জানান। বক্তৃতায় দেশটির রাষ্ট্রদূত সুরাইয়ে আলী আল কাহতানি দুই দেশের গভীর সম্পর্কের গৌরবময় অভিযাত্রার কথা তুলে ধরে বলেন, সম্প্রতি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাংলাদেশ সফর সম্পর্কে ভিন্ন উচ্চতায় পৌঁছেছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যবসায়ী, গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নেন। তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশে ব্যবসার পরিবেশ ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি। বেসিসে জাপান ডে উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি জাপানের রাষ্ট্রদূত বলেন, জাপান সবসময় বাংলাদেশের পাশে ছিল এবং বর্তমান সরকারের জন্য সেই সহযোগিতা অব্যাহত রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি তথ্য প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী বাংলাদেশে আরও জাপানি বিনিয়োগের আশার কথা বলেন। আয়োজনে বাংলাদেশ ও জাপানের তথ্য প্রযুক্তি ব্যবসায়ীরা অংশ নেন। বিভিন্ন খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজনে বিদেশে বাংলাদেশ মিশনগুলোতেও যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন এবং দোয়া মাহফিল হয়েছে। সোমবার বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাই কমিশনে বিজয় দিবসের আলোচনায় কমিউনিটি নেতারা অংশ নেন। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ সুমন। ক্যামেরায় ছিলেন সরমান মিয়া। বর্ণাঢ্য আয়োজনে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাই কমিশনে বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দাবা প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্কন, আলোচনা সহ বিভিন্ন আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 5ই আগস্টের পর যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, সেখানে মানুষের যে বাক স্বাধীনতা তৈরি হয়েছে, সেটার একটা সুন্দর উদাহরণ হিসেবে আজকের অনুষ্ঠানটা আপনারা ভাবতে পারেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মহান স্বাধীনতা যুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ এসেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং একই সাথে 24শে জুলাই অগাস্টে আপনার যে সমস্ত ছাত্ররা, সাধারণ মানুষ প্রাণ দিয়েছে, তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে বৈষম্য দূর করার প্রত্যয় জানান বক্তারা। এবং বাংলাদেশ সুন্দরভাবে গড়ার জন্য আমাদের সমবেত কাজ করার জন্য সকলের প্রতি আমার আহ্বান রইল। বাংলাদেশ জিন্দাবাদ। এবং আমরা আশাবাদী আগামী দিনে বাংলাদেশ একটা বৈষম্যহীন একটা রাষ্ট্র নির্মাণের দিকে এগিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলিমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মিশনের কাউন্সিলর স্বর্ণালী চন্দ্র ও প্রথম সচিব নাজমুস সাকি। অনুষ্ঠানে বিগত সরকারের বৈষম্যমূলক আচরণ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ।
রাশিয়ার সেনাবাহিনী রাসায়নিক, জৈবিক এবং পরমাণু সুরক্ষা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ নিহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দ্য সিকিউরিটি সার্ভিসেস অব ইউক্রেন SBU হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। রাজধানী মস্কোর রায়াজনিক্স প্রসপেক্ট এলাকায় যে অ্যাপার্টমেন্টে বাস করতেন ইগোর কিরিলভ, স্থানীয় সময় মঙ্গলবার সকালে অ্যাপার্টমেন্ট ভবন থেকে বের হওয়ার সময় শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত হন তিনি। লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর অন্যতম শীর্ষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন। যুক্তরাষ্ট্র যে রাসায়নিক অস্ত্র উৎপাদনের জন্য গোপনে ইউক্রেনে বিনিয়োগ করছে, এই তথ্য ফাঁস করেছিলেন কিরিলভ। সে কারণেই 2022 সালেই তার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ওয়াশিংটন। প্রিয় দর্শক, এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে দীপ্ত অ্যাওয়ার্ড 2024। সন্ধ্যায় তেজগাঁয় দীপ্ত টেলিভিশন প্রাঙ্গণে আয়োজন করা হয়। গত এক বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক এবং ধারাবাহিক নাটক, ডাবিং, সিরিয়াল এবং OTT প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আলোচিত ওয়েব ফিল্মগুলোর উপর ভিত্তি করে 13 ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারে ভূষিত হয়েছেন অভিনয়শিল্পী অপূর্ব, তানজিন তিশা, তটিনী এবং অন্যরা। এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কাজী মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হাসান। সে সময় আরও ছিলেন কাজী মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা তাসনুবা আহমেদ টিনা, পরিচালক কাজী জাহিন হাসান এবং বিশিষ্ট জনেরা। এবারে কৃষি সংবাদ। নীলফামারীতে বসতভিটায় মাল্টা চাষ শুরু হলেও এখন ছড়িয়ে পড়েছে আবাদি জমিতে। সবুজ সতেজ গাছে থোকায় থোকায় দুলছে বাড়ি মাল্টা 1। সুস্বাদু এবং রসালো হয়, ভালো দাম পাচ্ছেন চাষিরা। প্রিয় দর্শক, নীলফামারী প্রতিনিধি আনোয়ারুল আলমের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন রাজীব আহমেদের রিপোর্টটি। নীলফামারীর জলঢাকার বাসিন্দা আশরাফুল কৃষি বিভাগের পরামর্শে 2017 সালে স্বল্প পরিসরে মাল্টা চাষ শুরু করলেও এখন 4 বিঘা জমিতে করছেন মাল্টার চাষ। প্রতি কেজি মাল্টা বাগান থেকে পাইকারি বিক্রি হচ্ছে 130 থেকে 150 টাকায়। আমি জৈব পদ্ধতিতে এই মাল্টা চাষ করতেছি। এখানে কোনো ফরমালিন যুক্ত নয়, কোনো বিষক্রিয়া দেওয়া নয়, যেটাকে জৈব সারের মাধ্যমে আমরা ভার্মি কম্পোস্ট এবং বাড়ির পচনীয় আবর্জনা দিয়ে যেভাবে চাষ করা যায় সেভাবে করতেছি। মাল্টা চাষে উৎসাহিত হয়ে অনেকেই পরামর্শ নিচ্ছে আশরাফুলের কাছ থেকে। মাল্টার বাগান দেখে আমার খুব ভালো লেগেছে। মাল্টাও ইনশাআল্লাহ কালার খুব ভালো, মালটাও খুব সুস্বাদু এবং মিষ্টি। মাল্টার চাহিদা বেশি থাকায় পাইকার প্রতি মন 5200 টাকায় বাগানে এসে কিনে নিয়ে যাচ্ছেন। কালারও অনেক ভালো, মালটার মানও অনেক ভালো, সাইজটা ভাই মোটামুটি অনেক ভালো আছে, মালটা মিষ্টিও আছে। আশরাফুল ভাইয়ের মালটার বাগানটা মালটাটা ভালো, বাড়ি মালটা, রস এবং মোটামুটি মিষ্টি ভালো। এই জন্য আমরা মালটাটা 130 টাকা কেজির দর কিনতেছি। অন্য ফসলের পাশাপাশি উঁচু ও বেলে দোআঁশ মাটিযুক্ত জমিতে মাল্টার বাগান করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। চমৎকার ফলন আসছে এবং যে কালারটি আসতেছে এর কারণ প্রধানত আমরা যেটি পেয়েছি সেটি হচ্ছে যে প্রচুর সূর্যের আলো এখানে পাচ্ছে, পাশাপাশি জমিতে রস। এই অঞ্চলের মাটি ও আবহাওয়া মাল্টা চাষের জন্য উপযোগী। সম্মিলিত মাল্টার বাগান বাড়ানোর জন্য সরকারের নানান উদ্যোগ নেওয়ার দাবি চাষিদের। রাজীব আহমেদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং প্রাণ প্রকৃতি রক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে অবদান রাখছে খেজুর গাছ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শত শত গাছের রস থেকে বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে খাঁটি গুড়। স্বাদ এবং গুণগত মান ভালো হয়, চাহিদা বাড়ছে এই গুড়ের। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি আঞ্চলিক অর্থনীতি সমৃদ্ধ করতে ঐতিহ্যবাহী খেজুর গাছ রক্ষার তাগিদ দিয়েছেন পরিবেশবাদী সহ সংশ্লিষ্টরা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন আফরোজা হাসির রিপোর্টটি। একসময় শীত আসলেই আবহমান বাংলার ঘরে ঘরে শুরু হতো নানা রকমের পিঠা তৈরির আয়োজন। আর এই পিঠা তৈরির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ছিল খেজুর রস ও গুড়।
তবে মানুষের অদূরদর্শী আচরণে কালের পরিক্রমায় কমেছে খেজুর গাছ, সেই সাথে হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্য। কালের অভিঘাত সয়ে কামরদহের রসুলপুরে টিকে আছে প্রায় ৩ শতাধিক খেজুর গাছ। ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে এসব গাছ রক্ষণাবেক্ষণ ও রস সংগ্রহের মাধ্যমে গুড় তৈরি করছেন আব্দুল মান্নান। শুকনো গাছের থেকে রস সংগ্রহ করে তাকে এখানে খেজুর গুড়, খাঁটি গুড় হবে। সেটা আজকে আমাদের দেশে ভেজালে 6 লাখ মানুষ খাইতে ভয় পাচ্ছে। আমি যে গুড় তৈরি করতেছি এখানে ব্যাপক চাহিদা। এটা ঝোলা গুড় তৈরি হয়, এটা দানা গুড় তৈরি হয়, মানে চাহিদার উপরে ভিত্তি করে তৈরি হয়। পরিবেশ প্রতিবেশ রক্ষার পাশাপাশি স্বাস্থ্যসম্মত উপায়ে গুড় উৎপাদনে জোর দিচ্ছেন সংশ্লিষ্ট বিভাগ। গুড় উৎপাদন করতেছে একদম নির্ভেজাল গুড় আমরা বলতে পারি, এবং তার গুড়টা সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। মাঠের আশেপাশে যখন কোনো ছাউনি না পায়, কৃষক যদি তাল গাছ এবং খেজুর গাছের নিচে দাঁড়ায়, তাহলে বজ্রপাতের হাত থেকে কৃষক রক্ষা পায়। আমরা এক সময় গাছগুলোকে অতটা গুরুত্ব না দিলেও এখন আমরা এটার গুরুত্বকে বুঝতে পারতেছি, এবং আগামী দিনে এই গাছগুলোকে বেশি বেশি পরিমাণ সংরক্ষণ করা এবং এগুলোকে উৎপাদনের ব্যবস্থা করা দরকার। মাটির ক্ষয়রোধ সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও বাংলার ঐতিহ্য ধরে রাখতে খেজুর গাছ সংরক্ষণে সবাই এগিয়ে আসবে প্রত্যাশা সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল আইয়ের সঙ্গে। ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। গোপালগঞ্জে প্রাক বড়দিনের অনুষ্ঠানে খাবার খেয়ে শতাধিক শিশু অসুস্থ, কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরও খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। গোপালগঞ্জে কোটালীপাড়ায় প্রাক বড়দিনের অনুষ্ঠানে খাবার খাওয়ার পর 100-রও বেশি শিশু অসুস্থ হয়ে পড়েছে। গুরুতর অসুস্থ শিশুদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, কান্দি এজি চার্চে সোমবার সকাল 9টা থেকে প্রাক বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর 2টার দিকে চার্চের তালিকাভুক্ত শিশু কিশোরদের বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। বাড়িতে গিয়ে খাওয়ার পর সন্ধ্যার দিকে তাদের বমি এবং পাতলা পায়খানা শুরু হয়। অসুস্থ শিশু কিশোরদের তাদের অভিভাবকরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কান্দি ইউনিয়ন এজি চার্চের প্রজেক্ট ম্যানেজার রিপন কুন্দা জানান, তাদের সংস্থার তালিকাভুক্ত 320 জন শিশু কিশোরকে স্থানীয় ধারাবাসাইল বাজারের গোবিন্দ দাস বোস হোটেল থেকে বিরিয়ানি প্যাকেট দেওয়া হয়। এই বিরিয়ানি খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিশুদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তাদের সংস্থার পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে জানার জন্য হোটেল ব্যবসায়ী গোবিন্দ বোসের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। জনপ্রশাসনে উপসচিব এবং যুগ্ম সচিব পদে পরীক্ষা নিয়ে পদোন্নতি দেওয়ার সুপারিশ করবে এ বিষয়ে গঠিত সংস্কার কমিশন। সচিবালয়ে সাংবাদিক সঙ্গে মত বিনিময় কালে জনপ্রশাসন সংস্কার বিষয়ক কমিশনের প্রধান আব্দুল মঈদ চৌধুরী এসব তথ্য জানান। ন্যূনতম 70 নম্বর না পেলে ক্যাডাররা পদোন্নতি পাবেন না জানিয়ে তিনি বলেন, উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তার 50% এবং অন্য ক্যাডার থেকে 50% সুপারিশ করা হচ্ছে। এতে বিভিন্ন ক্যাডারের মধ্যে যে বৈষম্য আছে তা দূর হবে বলে মন্তব্য করেন কমিশন প্রধান। শিক্ষা এবং স্বাস্থ্য ক্যাডার তুলে দেওয়া, পুলিশ ভেরিফিকেশন না রাখা এবং কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার সুপারিশ করবে কমিশন। সবাই কমিশনের সদস্য সচিব এবং জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান সহ কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের নারীদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে সামাজিক সচেতনতার আহ্বান জানানো হয়েছে ইউএনডিপির আলোচনায়। রাজধানীতে ইউএনডিপি বাংলাদেশে কম্বেটিং সাইবার ভায়োলেন্স এগেনস্ট উইমেন প্রকল্পের সমাপনী সংলাপটি দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতায় সিউল পলিসি সেন্টারের সাথে যৌথভাবে আয়োজন করা হয়। বাংলাদেশে কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক সাইবার সহিংসতা মোকাবেলায় তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে ছাড়াও সরকারি প্রতিনিধি, আইন প্রয়োগকারী সংস্থা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সে সময় উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আপনারা আছেন চ্যানেল আইয়ের সঙ্গে। আবারও প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি।
সামাজিক ও পারিপার্শ্বিক নানা পরিস্থিতির কারণে দেশে নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। ওয়াটার এইড বাংলাদেশে আয়োজনে ন্যাশনাল ডায়ালগ অন উইমেন ইন স্যানিটেশন শীর্ষক আলোচনায় প্রত্যন্ত অঞ্চলে বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে নারীরা আরও পরিচ্ছন্ন স্যানিটেশন সেবা পেতে পারে সে বিষয় তুলে ধরেন বক্তারা। এক্ষেত্রে স্বাস্থ্য এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীলদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। ফ্রেশ আটা, ময়দা, সুজি, সংবাদ শিরোনাম আরও একবার। পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, হাইকোর্টে অবৈধ ঘোষণা, সংবিধানের মূল কাঠামো সংশোধনে ফিরছে গণভোট। শেখ হাসিনার গ্রেফতারি পরোয়ানা বিষয়ে জানাতে 2 সপ্তাহ সময়, ওবায়দুল কাদেরের দেশ ছাড়া নিয়ে জানতে চান ট্রাইব্যুনাল। 2026 জুনের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা স্পষ্ট, বলেছে প্রেস উইং। বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের সিদ্ধান্ত। আগামী নির্বাচন অতীতের সব নির্বাচনের চেয়ে কঠিন হবে বললেন তারেক রহমান। জনগণের আস্থা অর্জন করতে নেতাকর্মীদের নির্দেশ। বিডিআর হত্যাকাণ্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি 5 কার্যদিবসের মধ্যে ন্যায় বিচার নিশ্চিতের দাবিতে ভুক্তভোগী ও স্বজনদের বিক্ষোভ। এবং দ্বিতীয় টি-20তে বুধবার ভোরে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ, টিম টাইগার্সের সিরিজ জয়ের হাতছানি। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।